হ্যালো বন্ধুরা, জীবনের সহজ পাঠ চ্যানেলে তোমাদের স্বাগত। গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকে সুস্থ থেকো এই কামনা করছি। ঠাকুরের কাছে প্রার্থনার মধ্যে দিয়ে সকালটা শুরু হলো। সকালবেলা একটুখানি প্রার্থনা করে সেই হাতটা, নিজের হাতটা দেখে সেই হাতটা চোখে মুখে বুলিয়ে নেওয়া। মানে হাতের মধ্যে সব ঠাকুরের সমাবেশ থাকে। হাত হচ্ছে আমাদের কর্ম করার হাতিয়ার, তার মধ্যে সবাই থাকে। তাই হাতটাকে দেখে নিয়ে একদম মুখমণ্ডলে সেই হাতটাকে ভুলিয়ে দেওয়া, মানে ঠাকুর আমাকে যাতে সুস্থ রাখেন, ভালো রাখেন সেই কামনা করা। তার সাথে সাথে বন্ধুবান্ধবদেরও সুস্থতা, পরিবারের সবার সুস্থতা সে তো কামনা করতেই থাকি, কারণ সবাই ভালো থাকলেই তো আমি ভালো থাকবো, বলো না। আর যেহেতু ঘুম থেকে উঠে পাটা প্রথমে মাটিতে ফেলি, মা আমাদের ধরিত্রী মায়ের উপর ফেলি, সেই জন্য মাটিতে হাত দিয়ে একটু প্রণাম করে নেওয়া। এই সংস্কারগুলো মেনে চলি, সবই মনের কাছে। মেনে চলা বা না চলাটা যে যার ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগতভাবে সে মেনে চলে। আমার যেটা ভালো লাগে সেই মতো করে আমি মেনে চলি। আর সকালবেলা উঠেই জানলার পর্দাগুলো সরিয়ে দিলাম। বৃষ্টি এখন দুদিন ধরে হচ্ছে না, রৌদ্রোজ্জ্বল আকাশ, আলো উঠে গেছে। 7টা বাজে। উঠেই একদম চলে গেছি টেবিলে। জানোই সকালবেলা নিজেকে সুস্থ রাখার জন্য তো সকাল থেকেই প্রচেষ্টা চালাই। বেলার দিক যত বাড়তে থাকে, কাজের মধ্যে যত ইনভলভ হই, আর নিজের দিকে খেয়াল রাখতে পারি না। তবে টাইমে খাওয়া দাওয়া সবাইকে করে দিয়ে নিজের খাবারটা রেডি করে নিজে খাওয়া, সেই স্বাধীনতাগুলো কিন্তু এখন আমরা ভোগ করি। আগেকার দিনে কিন্তু এই স্বাধীনতাগুলো বেশিরভাগ সংসারেই মানুষ ভোগ করতে পারতো না। তখন মানে কি, বাড়ির ছেলেরা খাবে, বাচ্চাদের খাওয়াতে হবে, বড়রা খাবে, তবে নিজে খেতে পারবে। তবে সেই দিন আর নেই। এখন আমরা যে যার মতো করে শেষে চলি এবং অনেক স্বাধীনতা ভোগ করি। কিন্তু তাও দেখি যে আগের মতো বাঁধনে, মানে সাংসারিক বাঁধনে কিন্তু আমরা অনেকেই আবদ্ধ হতে পারি না। সম্পর্কগুলো কেমন যেন ঠুনকো হয়ে গেছে, কেমন ভেঙে যাচ্ছে, কিন্তু অগাধ স্বাধীনতা আমাদের। যাই হোক, জলটা খেয়ে নিলাম, এবার কাজে হাত দেবো। এবার আমন্ডের খোসাগুলো ছাড়িয়ে রাখছি। আমন্ডটা ভেজাই, যা দাম আমন্ডের, আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারে পারা যায় না, কিন্তু তাও রাখতে হয় নিজেকে ভালো রাখার জন্য। কারণ অসুস্থ হয়ে গেলে যত টাকা খরচ হয়, তার থেকে বরঞ্চ এই খরচটা একটু হলেও কম পড়ে। আর আমাকে এগুলো হাই প্রোটিনযুক্ত খাবার খেতে বলেছে, আমিও খাই, তার সাথে সাথে আর যারা আছে, আমার হাজব্যান্ড, আমার ছেলে, এরাও খায়। তা সেইগুলো ছাড়িয়ে একটু রেডি করে রেখে দিচ্ছি, কারণ রেডি করা থাকলে কি উঠেই খেয়ে নিতে পারবে। আমরা কি যতটা পারি যে পরিবারের মানুষকে ভালোবেসে তাদের সুবিধা যাতে তারা ভোগ করে, ততটুকু করার চেষ্টা করি। আবার অতিরিক্ত সুবিধা দিতে গেলে দেখি না তারা কুঁড়ে হয়ে যাচ্ছে। কিন্তু এইগুলো যেহেতু কর্তব্যের মধ্যে পড়ে, ভালো লাগার মধ্যে পড়ে, গুছানোর মধ্যে পড়ে, এবং গোছাতে বেশ ভালো লাগে, গুছিয়ে রাখতে, পরিপাটি করে রাখতে ভালো লাগে, সেই জন্যই করি। তা ছেলেও করে নেয় এক এক সময়, কারণ এটা তো সেরকম কোনো কাজ নয়। তা যাই হোক, মোটামুটি রেডি করে দিলাম। রেডি করে দিয়ে নিজেও বসে গেছি সেটা খেতে। দেখো, দীর্ঘ 2020 থেকে 2025 হয়ে গেল। যাই হোক, ট্রিটমেন্টের মধ্যে দিয়ে ভালো আছি। যারা আমার পুরনো ভিডিও দেখে থাকবে তারা জানোই যে আমি কিসে আক্রান্ত। তাই নিজেকে যতটা সম্ভব সুস্থ রাখা, এবং সুস্থতা বলতে শুধু তো শারীরিক সুস্থতা নয়, মনকেও যতটা সম্ভব সুস্থ রাখতে হবে। আর আমি দেখছি মনকে যদি সুস্থ রাখা যায়, অটোমেটিক কিন্তু শরীর সুস্থ হয়ে যায়। এইটা আমি প্রতিটা পদে পদে অনুভব করছি। কাজের মধ্যে দিয়ে, বিভিন্ন মানুষের সাথে কথা বলার মধ্যে দিয়ে যদি নিজেকে ব্যস্ত রাখা যায়, তাহলে কিন্তু অনেকটা বেশি সুস্থ থাকা যায়। ছেলের ঘরে চলে এসেছি, ছেলেকে একটু ডাকছি, শরীরটা খারাপ,
একটু বেলা হয়ে গেছে, তাই জিজ্ঞাসা করছে শরীরটা কেমন আছে। আসলে আমরা বিভিন্ন দায়িত্ব কর্তব্য, আর এগুলো হচ্ছে না এমন একটা বন্ধন, যে বন্ধনের মধ্যে আনন্দ, অনুভূতি, সুখানুভূতি একদম মিশে একাকার হয়ে যায়। পরিবারের সাথে এক একজনের সাথে এক এক রকমের সম্পর্ক, বাবা মা, ভাই বোন, সন্তান, হাজবেন্ড, প্রত্যেককে যে যার সাথে যে রকমভাবে আমরা সম্পর্কিত, সেই সম্পর্কটাকে অটুট রাখার জন্য অনেক কিছু দায়িত্ব কর্তব্য কিন্তু আমাদের পালন করে যেতে হয়, যেটা আমাদের মা বাবারাও আমাদের সাথে করেছে, আমাদের বড়রা করেছে আমাদের সাথে। আর এদিকে চলে এসেছি বাপের বাড়িতে। বাপের বাড়ির সদরগোড়া থেকে আর আমার বাড়ি দেখো কতটা ডিস্টেন্স চলে এসেছি, কারণ একদম ফাঁকা বাড়ি তো, তালা দেওয়া ছিল, কাকিমা তালাটা খুলে দিল, ওপরে চলে এসেছি। একদম শুনশান বাড়ি, কিন্তু এই বাড়িতেই আগে কত জনসমাগম ছিল, দাদু ঠাকুমা, কাকা কাকিমা, জেঠিমা, মানে কত মানুষ ছিল। এক এক করে সবাই চলে যাচ্ছে, সময়ের হাতছানি সবাইকে নিয়ে চলে গেছে বড় পাড়ে, আর আছে কিছু মানুষ। তাই বাড়িটা বড্ড ফাঁকা লাগে। তখনকার সেই হইচই, সেই হাসি মশকরা সব কিছুকে খুব মিস করি। চলে এসেছি একদম ছাদে দরজাটাও বন্ধ, খোলা হয়নি, আমি খুললাম। আর আজকে না মাম্মা ওঠেনি, তাই একাই চলে এসেছি ছাদে। আর ছাদে এসে রোজকার যা কাজ সেগুলোই করি, সেগুলোই করতে থাকি। মোটামুটি সেই কাজগুলো করার সাথে সাথে ছাদের ভিউটাও তোমাদের দেখাবার চেষ্টা করি আমি। ওই যে ছাদের কর্নারটা দেখতে পাচ্ছ, ওইখানে একসময় আমার দাদু চেয়ার নিয়ে বসতেন, আর ওইখান থেকে না পুরো রাস্তাটাকে দেখা যায়। আর আমিও আসতাম ছাদে, আমার বোন, আমার ভাই সব আসতাম ছাদে। দাদু গল্প বলতেন, অনেক রকমের দাদুর পূর্ব অভিজ্ঞতা, যে যে কাজের মধ্যে দিয়ে লাভ করেছেন সেসব গল্পগাথা শোনাতেন। জীবনটা কী সেটাকে আমাদের রিয়েলাইজ করাতেন। সেগুলো আজকে খুব মিস করি। এই মহাশূন্য আকাশ, এদিকে তাকাই আর ভাবি কোথায় ওরা চলে গেল, কোথায় ওরা, আর কোনো দিন পাবো না ওদের দেখা। ভাবি যখন না চোখটা ভরে আসে, ভাবি সত্যি এই জন্মে যাদেরকে যে বাঁধনে আবদ্ধ করে, যার সাথে যে সম্পর্কে আবদ্ধ হয়ে এই জন্মটা লাভ করেছিলাম, পরজন্ম বলে যদি কিছু থাকে তাদের কি আর ফিরে পাবো? আমার দাদুকে দাদু হিসাবেই পেতে চাই, ঠাকুমাকে ঠাকুমা হিসাবেই পেতে চাই, জেঠু কাকা সবাইকে পেতে চাই ফিরে, কিন্তু না, তা তো আর সম্ভব নয়। কারণ এই জন্মের কথা তো আমার মনে থাকবে না, তাই পরজন্মে কি হবে না হবে কি করে আমি জানবো? ভারাক্রান্ত হয়ে যাচ্ছে হৃদয়, তার মাঝেই ফুল তুলে নিচ্ছি, ফুলের ঝোড়াটা পূর্ণ করছি তার পাদপদ্মে দেব বলে। তিনি তো আমাদের রক্ষা করে চলেছেন, আবার তিনিই আমাদের সংহার করে চলেছেন। তা আবার চলে এসেছি নিজের জায়গায় এসে ঠাকুরের জায়গাটা আগে মুছে নিই, জানো তো, তারপরে অন্যান্য দিকগুলো মুছি। তাই ঠাকুরের জায়গাটাকেই পরিষ্কার করে নিচ্ছি। আর এই প্রসঙ্গে বলে রাখি, এর আগেই কিন্তু আমি ওখান থেকে এসে স্নান করে নিয়েছি, স্নান টান করে নিয়ে তারপরে ঠাকুরের জায়গায় এসেছি। কারণ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ভাবটা আমরা ঠাকুর যখন পুজো করি সেই দিকটা করতে গেলে সেগুলো খেয়াল রেখেই করি। তাই এই দিকটা পোছাপুছি হয়ে গেল, অনেকটা কাজ এগিয়ে গেল। এবার চলে যাব আমার আসল জায়গায়, যেই জায়গাটায় গিয়ে আমি সত্যি হয়তো একটুখানি যখন পেরে উঠি না খারাপ লাগে, কিন্তু ওই জায়গাটাতে সবথেকে ভালো সময় কাটে আমার, অনেকটা সময় কেটে যায় ওই জায়গাটাকে আমি খুব ভালোবাসি। তা সেই জায়গাটাতে আমি ঠিক পৌঁছাতে পারবো কি না বা সব কিছু করতে পারবো কি না, এই নিয়ে আমার বাড়ির মানুষের খুব চিন্তা ভাবনা ছিল। কারণ ছোট থেকেই না সেইভাবে রান্নাঘরের কাজকর্ম কিন্তু আমি কোনো দিনই করি না, তবে দেখে দেখে না অনেক কিছু শিখে ফেলেছিলাম, সেইটাই বিয়ের পর আস্তে আস্তে প্রয়োগ করেছি। তা চলে এসেছি আমার প্রিয় জায়গায়। এখানে না কিছু লাল শাক কেটে রেখে দিয়ে গেছিলো বোন গতকালকে এসে, সেই লাল শাকটাকে না এইভাবে আমি ভিজিয়ে রাখি, কারণ লাল শাকে প্রচুর বালি থাকে, তাই সেই লাল শাকটাই করব। কিন্তু বর্ষা পড়ার জন্য যা শাক এনেছে, বাত শাক দিয়ে পচা শাক বেরিয়ে একটুখানি শাক আমরা পেয়েছি, ওইটা দিয়েই অল্প অল্প করে শাক রান্না করব।
আর এইদিকে ডাল বসিয়ে দিয়েছি। সকালবেলা নিত্যদিন এইগুলোই করতে থাকি। আর যদি তোমরা বলো একঘেয়ে ভিডিও, কিছু করার নেই, কারণ একঘেয়ে কোনো কিছুই নয়। কালের পরিবর্তন আছে, কালকে যে কালটা ছিল, যে বারটা ছিল, আজকে তা নেই। চালটাও কিন্তু কালকের নয়, ডালটাও কিন্তু কালকের নয়, সব আজ নতুন করে। তাই প্রত্যেকটা দিনের মধ্যেই না আমাদের নতুনত্বকে খুঁজে নিতে হবে, তাহলেই আর একঘেয়ে লাগবে না, একঘেয়েমি ভাব অনেকটাই কেটে যাবে। প্রতিদিনই আমরা নতুনভাবে উদ্ভাসিত হতে চাই, নতুনভাবে সব কিছু করতে চাই, নতুন ভাবনায় নিজেদেরকে ভাবাতে চাই। আর ফ্রিজ থেকে সবজি বার করে নিচ্ছি। ফ্রিজে অনেকগুলো পেঁপে জমে আছে, আজকে ভাবছি পেঁপে দিয়েই কোনো একটা সবজি করব। তা পেঁপে তো সেই মতো খেতে চায় না, কিন্তু যেভাবে করলে খাবে সেইভাবেই একটা কিছু বানিয়ে নেব। আর এদিকে টিফিনের সব কিছু সরঞ্জাম বার করে রেখেছি, যা কিছু ফ্রিজে ছিল সেগুলো বার করে নিয়ে এখনও পরিকল্পনা করিনি কি রান্না করব, এখন শুধুমাত্র সকালের পরিকল্পনাটাই মাথায় আছে। তা সেটা মাথায় রেখেই শুধুমাত্র সকালের খাবারগুলোকেই রেডি করতে বসে পড়েছি। তবে পেঁপেটা কেটে রাখছি, কারণ অনেকগুলো পেঁপে আছে, নষ্ট হবে, তাই পেঁপেটাকে কেটে রাখতে বসেছি। আর কি করব না করব সেটা পরে দেখা যাবে। তবে শাক ভাজাটা প্রথমেই করে নেব। শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, দেখতে পেলে। এই শুকনো লঙ্কা ভাজার গন্ধটা না খুব সুন্দর লাগে আমার। এই গন্ধটা পেলে না আমার ঠাকুমার কথা মনে পড়ে যায়। কেন বলো তো? ঠাকুমা না শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে আলু ভাতেটা এত দারুণ মাখতেন, আর বলতাম কি লাল আলু ভাতে খাবো, মানে ওটা মাখার পর না আলু ভাতেটা লালচে কালার হয়ে যেত। আর তার রান্না অভাবনীয়। সত্যি কথা, আজকে বসে ওই কথাগুলো বলতে বলতে না এই রকম কথাবার্তাই চলে আসছে। আর তখন পাউরুটির এত প্রচলন ছিল না, এখন যেমন টিফিনে রেডিমেড পাউরুটি কিনে এনে সেটাকে রেডি করে দিলাম খুব তাড়াতাড়ি। তখন শুধুমাত্র জলখাবার বলতে রুটি। আর আমাদের বাড়িতে না মুড়িটা সেরকমভাবে কেউ পছন্দ করতো না, রুটি। আর আমরা বাচ্চারা যারা ভাত খেতে পছন্দ করতাম, ভাত, তার সাথে একটু ঘি, আলু সেদ্ধ, জলখাবারে একটু ভাজা হলে ভালো, আর নাহলে ঘি, আলু সেদ্ধ, ভাত, মুসুর ডাল সেদ্ধ, দারুণ। সেই স্বাদ আর এখন পাই না, যত ভালো করেই করি না কেন সেই স্বাদ কিন্তু আর এখন পাই না। অনেক কিছু লাক্সারির মধ্যে দিয়ে গেছি, অনেক পরিপাটি সাজানো গোছানো ঘরদোর হয়েছে। আগের মতো আর উঠোন ঝাড় দিতে হয় না, আগের মতো আর কুল কয়লা বাছতে হয় না, আগের মতো উনুন নিকোতে হয় না, কিন্তু তাও এখনও পিছিয়ে আছি, তাও অনেক দেরি হয়ে যাচ্ছে। কি জানি কারণ? আগে তার মোবাইল ছিল না, আগে তার অনলাইন ছিল না। সেই ছোট্ট জিনিসটা আমাদের হাতে এসেছে, কিন্তু আমাদের অনেকটা সময় কেড়ে নিচ্ছে। সবই বুঝি, সবই জানি, কিন্তু ওটাকে ছেড়েও থাকতে পারি না। এই কথা বলতে বলতেই হাজব্যান্ড বেরিয়ে গেছে। হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পর বাবার খাবার রেডি করে নিয়েছি, বাবাকে এবার খেতে দিয়ে আসি। তা এইভাবেই সকালটা চলতে থাকলো, তারপরে নিজে খাবো আস্তে আস্তে। যাই হোক, এখন একটু স্পিডটা কমিয়ে দেবো কাজের। আর ওইদিকে, কারণ হাজব্যান্ড বেরিয়ে গেছে, তড়িঘড়িটা এই কারণেই থাকে যাতে টাইমের মধ্যে ঠিকঠাক বেরোতে পারে। আর এইদিকে আমি আমার টিফিনটা রেডি করেছি, কিন্তু এখনও খাওয়া হয়নি, বাবাকে খেতে দিয়ে এসেছি। আর এদিকে সব কিছুই অগোছালো আছে, জামা কাপড় এখনও মেলা হয়নি, ওইদিকে বাসনগুলো এখনও তোলা হয়নি। আর হাজব্যান্ড যে জামা কাপড় পরে কালকে বাজার দোকান সব করেছে, সেটা আমি বেমালুম ভুলে গেছি ভেজাতে, সেটাকে আজকে ভিজিয়ে দিলাম বাথরুমে গিয়ে। ওটা একটু কেচে একেবারে জামা কাপড়গুলো মেলবো, এইভাবে চলতে থাকছে। আর একটা সবজি ওখানে রেডি করেছি, ওই সবজিটা করব। আর মাছ ভাজা কিছুটা না কালকে ভেজে রেখেছিলাম, আর কিছুটা কাঁচা আছে, দেখা যাক কতটা কি লাগে, সেই অনুযায়ী একটা মাছের ঝোল করে নেবো, ব্যাস একদম কমপ্লিট হয়ে যাবে রান্না। তো যাই হোক, খেয়ে নিই। আর তোমরা কেমন আছো অবশ্যই জানাবে, তোমাদের প্রতিনিয়ত ভালোবাসা পাচ্ছি, হয়তো আমি অনেক সময় না ঠিক সেইভাবে তোমাদের উত্তর দিতে পারছি না, সেই জন্য আমি ক্ষমা প্রার্থী। তবে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলছি, তোমাদের সহযোগিতাকে পাথেয় করে সত্যি কথা খুব ভালো লাগছে যে বন্ধুরা আমাকে এতটা কেয়ার করে, এতটা ভালোবাসে। বন্ধুরা আমার সহযোগী হয়ে উঠেছে।
সেই জন্য তো ভালো লাগবেই। সম্পর্কগুলো যখন নিবিড় বন্ধনে আবদ্ধ হয় আস্তে আস্তে, তখন তো ভালো লাগাটা এসে যায়। আর সেই ভালো লাগা মানেই হচ্ছে মানসিক সুস্থতা। আর মানসিক দিক থেকে যদি আমি সুস্থ হতে পারি, আশা করি খুব তাড়াতাড়ি আমি শারীরিক দিক থেকেও সুস্থ হয়ে যাব। সুতরাং মানসিক সুস্থতা আমি সবার জন্য কামনা করছি। প্রত্যেকে মনের দিক থেকে সুস্থ থাকো, তারপর শারীরিক দিক থেকে অবশ্যই দেখবে সুস্থ হয়ে যাবে। আর যা কিছু ট্রিটমেন্ট সেটা তো অবশ্যই করাতে হবে, গাফিলতি করলে একদম চলবে না। কারণ জীবন একটাই, সেই জীবনটাকে খুব তাড়াতাড়ি চলে যেতে কেউ চায় না, আর আমিও চাই না। তাই যাই হোক, এবার কাজকর্মগুলো সেরে নিই। আর তোমরা খুব সুস্থ থাকো, খুব ভালো থাকো। আর ছেলেকে একটু ডেকে দিই, ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, 10টা বেজে গেছে, 10:30 প্রায় বাজে। কারণ ওর শরীরটা খুব খারাপ, একটু সর্দি হয়েছে, কাকে ভীষণ হাঁচু হাঁচু করছিল। আর আজকে দেখছি গায়ে চাপা দিয়ে শুয়েছে, মানে এই গরমের মধ্যে গায়ে চাপা দিয়েছে, মানে কি ওই সর্দি গরমি একটা হয়েছে। তাই ওকে একটু ডেকে দিই, দেখি কি খায় দেয়। আর প্রত্যেকে সুস্থ থেকো, প্রত্যেকে ভালো থেকো, এই কামনায় আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। টাটা।